আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আব্বু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরও কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখে আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই। তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে, আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই। আম্মাকে ডাকি আর বলতে থাকি, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম। আর সব কিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে। আমি তখনও ঘুমে, আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তা আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁক্কানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সব কিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম।
কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় দুইটা লোক আসে, একদম ভর দুপুরে দুইটা লোক আসে আমাদের বাসায় এসে মেইন গেট ধরে দুইটা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। তা আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে না কে আসলো, ভাইয়াও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। তো আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ, কে আপনারা, কি বলছেন, কিসের পৃষ্ঠা, কিসের খাতা। আম্মার কথা না বাড়িয়ে বলল পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, দুইটা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না, আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলো পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না, আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মণ্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বীর। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে এরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমনভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তো আম্মা গেট খোলার পর ভেতরে আসার পর আমার দেখে যে সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস করে গোবর কোত্থেকে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করব। তো গোসল করার পর ভাইয়া আম্মাকে আর আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে, তখন এই দিকের মণ্ডল পাড়ার আরও 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কী সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বললো যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। তো বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমেই থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল। ওদিন কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তো আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে
রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আমু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আমু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আমু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আমু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আমু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আমু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজনকে যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে দুইটা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালালো। জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলোই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয়, ওরকমভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচতলায় শুয়েছিল, তারা দুজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু ওইখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকারে, তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। তো আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সব কিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই, তো নতুন বাড়ি করেছে, তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল, কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো, এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না। তো আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ, তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম, এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে। আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না, মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল, সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলায় না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশঝাড়ের ভিতরে এমনভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম বলতে গেলে হিংসুটে টাইপের।
আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সব কিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেয়ে বেয়ে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এইটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বললো আমাকে। পরে দেখলাম সে অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে ঠিক সেইভাবেই উপর উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। পরে হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরও যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি। আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেক দিনের ঘটনা। ওনার ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছু একটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জুর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে, আমরা নিজেদের ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে
ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব দাঁড়ানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোনো রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছি, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জুরজুর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো ঝুরঝুর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটাতে কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এইটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জলদি এই বিষয়টার একটা সুরাহা পাই। রায়ন ভাই ধন্যবাদ ঘটনাটা কালেক্ট করবার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজকে একটি বিদেশি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি 1966 সালের আগস্ট মাসের একটি ঘটনা। ইংল্যান্ডের ইয়র্কশায়ার পন্টারফ্যাক্ট নামক গ্রামের একটি প্রচলিত ঘটনা এবং একটি বাড়িকেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটিকে আমাকে পাঠিয়েছেন ইশরাক ভাই। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে ঘটনা শেয়ার করার চেষ্টা করছি। 15 বছরের ফিলিপ নিজের জন্য 1 কাপ কফি আর তার দাদির জন্য 1 কাপ চা বানিয়েছে। 2 হাতে কাপ দুটো নিয়ে দাদির রুমের মধ্যে সে প্রবেশ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখতে পেল ধূসর সাদা ধোঁয়ার মেঘ তার দাদিকে ঘিরে আছে। আজকের আবহাওয়াটা বেশ চমৎকার হলেও রুমের মধ্যে প্রচণ্ড শীত শীত লাগছে, অথচ বাইরে রোদ গরম। তবে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে, অবাক হয়ে ভাবছিল ফিলিপ। তার মনে হচ্ছিল না যে সে কফি নিয়ে এবং চা নিয়ে তার দাদির রুমের মধ্যে ঢুকছে এবং দাদিকে খাওয়াবে বলে যাচ্ছে। ফিলিপের পায়ের শব্দ পেয়ে তার দাদি ফিলিপের দিকে মুখ খুলে তাকালেন এবং মুখ তুলে তাকানোর পর দেখলেন যে একটা ধূসর সাদা ধোঁয়ার মেঘ ফিলিপকে ঘিরে আছে। অর্থাৎ ফিলিপ যে দৃশ্য তার দাদিকে দেখছে এবং সেই তার দাদি ফিলিপকে দেখে একই দৃশ্য তার চোখে পড়ল। ঘটনা এখানেই শেষ নয়, ঘটনার শুরু। তারপর দাদি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর সে দেখতে পেল ফিলিপের চারিদিকে যে মেঘটা আছে ওই মেঘ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপর তার দাদি আশপাশের আসবাবপত্রের দিকে তাকালো, দেখতে লাগলো ওই আসবাবপত্রের উপর সাদা গুঁড়ার প্রলেপ পড়ে গেছে। ব্যাপারটা সে অবাক হয়ে গেল যে আসবাবপত্র তো এরকম ছিল না, হঠাৎ করে সাদা গুঁড়োর প্রলেপ পড়লে যেরকম দেখায় সেরকম কেন লাগছে দেখতে। তার দাদি ব্যাপারটা বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ফিলিপের ফুপু রান্নাঘরে গেলেন আবর্জনা পরিষ্কার করতে। সে রান্নাঘরে গিয়ে দেখলো মেঝের উপর প্রচুর পানি জমে আছে, কিন্তু রান্নাঘরের কোনো কল খোলা ছিল না। তবে এত পানি কিভাবে কোথা থেকে আসলো, এই চিন্তা করে ফিলিপের ফুপু দাঁড়িয়ে থাকলো। কিন্তু সে আবার দেখতে পেল রান্নাঘরের যে পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু মেঝের মধ্যে তো কোনো ঝামেলা নেই, আর আশেপাশের থেকে তো পানি চুইয়েও পড়ছে না, পানি বাড়ছে কিভাবে? তার ফুপু বেশ ভয় পেয়ে গেল এবং ফিলিপ আর তার দাদিকে ব্যাপারটি জানালো। তার একটু পরে
লোক ঠিক করে নিয়ে আসা হলো যে বাসার মধ্যে কোনো সমস্যা আছে কিনা যেখান থেকে পানি পড়ছে। কিন্তু লোকজন আসার পরে তারা বুঝতে পারলো না যে কিভাবে এই পানি রান্নাঘরে আসলো এবং কিভাবে পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। সেদিনকার মতো তারা মনের ভুল মনে করে বিকাল পার করে সন্ধ্যার দিকে টিভি দেখছিল। ঠিক সেই সময় রান্নাঘরে চা পাতা আর চিনি ছড়িয়ে পড়ার শব্দ শুনতে পেল। তারপর তারা যখন রান্নাঘরের দিকে তাকালো তখন দেখলো আপনা আপনি চা পাতার বাক্স মেঝেতে পড়ে গেল। আর ঠিক সেই সময় বাড়ির কোনো স্থান থেকে বিস্ফোরণের আওয়াজ, অর্থাৎ বিশাল জোরে বিস্ফোরণ হলে যে আওয়াজ শোনা যায় ঠিক সেই রকম একটা আওয়াজ শোনা গেল। বিষয়টা তদন্ত করার জন্য ফিলিপ দৌড় দিল, কিন্তু সে পুরো বাড়ি ঘোরার পরেও কাউকে দেখতে পেল না এবং সেই শব্দ কোথায় হয়েছে সেই স্থানে গিয়ে কোনো চিহ্নও দেখতে পেল না। কিন্তু ফিলিপের একটা বিষয় বেশ নজর কাড়ে এবং সে বেশ আশ্চর্য হয়। সে দেখতে পেল সিঁড়িতে রাখা যে মাটির টবটা আছে সেই গাছটা শূন্যে ভাসছে। সেই দৃশ্য দেখে ফিলিপ জোরে চিৎকার দিল। ফিলিপ তার দাদিকে সব বলার পরে তার দাদি ফিলিপকে নিয়ে রুমের মধ্যে ঢুকতে যাবে, তখন সে দেখতে লাগলো প্রত্যেকটা জিনিসপত্র অগোছালো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ রুমের সব কিছুই গোছানো ছিল। এই ঘটনা ঘটার পর ফিলিপ গেল গ্রামের নামকরা ওঝা অর্থাৎ পাদ্রি অলিভার কাছে। সেই পাদ্রি বাড়ির মধ্যে এসে কোনো কিছুই বুঝতে পারল না। সেই পাদ্রি তখন ফিলিপকে বলল যে যদি সত্যি কোনো জিন বাড়িতে থাকে তাহলে এর কোনো না কোনো চিহ্ন তো থাকবেই, কিন্তু আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এই ফাদারের কথা অর্থাৎ পাদ্রির কথা শেষ হতে না হতেই ফিলিপের বাবা মায়ের একটা ছবি ছিল, ওই ছবি দেয়াল থেকে মাটিতে পড়ে গেল আর ঠিক মাঝখান থেকে ছবি দুটো ভাগ হয়ে গেল। মনে হচ্ছিল যে ধারালো কোনো অস্ত্র ছুরি দিয়ে ছবিকে দু টুকরা করা হয়েছে। তার পরের দিন অর্থাৎ সেদিনকার মতো ওঝা ভয়ে চলে গেল। এরকম ভাবেই ওই দিনকার রাত কাটলো। তার পরের দিন ফিলিপের বোন ডায়না, অর্থাৎ ফিলিপের চাইতে 1 বছরের ছোট ছিল তার বোন ডায়না, আর তার মা প্রিচার্ড, তারা ঘরের মধ্যে বাড়ি ফিরে আসলো। তারা কোনো একটি কারণে বাড়ির বাইরে ছিলেন। তারা আসার পর ফিলিপ ও তার দাদি সমস্ত ঘটনা খুলে বলল, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে চাইল না। তারা ভাবলো হয়তো বা ভুল কোনো জিনিস দেখেছে। এরকম ভাবে 2 বছর চলে গেল। 2 বছরের মধ্যে কোনো কিছুই হলো না। ঠিক 2 বছর চলে যাওয়ার পর আবার আগস্ট মাসে আবার বাড়িতে তাণ্ডব শুরু হলো। আগস্ট মাসের শুরুর দিকে ফিলিপ ও তার বোন ডায়নার যে রুম আছে ওই রুমের জিনিসপত্র আবার অটোমেটিকভাবে ভাঙা শুরু হলো। উপরে উঠতো আর নিচে পড়ে ভেঙে যেত এবং চোখের সামনে এই দৃশ্যগুলা ফিলিপের বোন ডায়না আর তার দাদি দেখতে লাগলো। এরকমভাবে চলতে লাগলে পুরো বাড়ির মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো তাণ্ডব লেগেই থাকতো। তারপর ফিলিপের পরিবার স্থানীয় গির্জার আরেকটি পাদ্রিকে ডেকে নিয়ে আসে। পাদ্রি বাড়িতে ঢোকার পরে বলল যে এই বাড়িতে তো আমার মনে হচ্ছে না যে কোনো সমস্যা আছে। অর্থাৎ এই পাদ্রি আবারও একই কথা বললেন, আগের পাদ্রি যে কথা বলেছিলেন। পাদ্রি এই কথা বলতে বলতে ঠিক কামরার কোণার থেকে বাতির যে স্ট্যান্ড আছে হঠাৎ বিনা কারণে সেটা উপর থেকে নিচে পড়ে ভেঙে গেল। মনে হলো উপর থেকে অনেক ভারী কোনো জিনিস মাটিতে পড়েছে।
আর তার সাথে সাথে পাশে রাখা টেবিলটিও উল্টে পড়ে গেল। সেই রুমের মধ্যে সবাই যখন দৌড় দিয়ে ঢুকলো তখন তারা দেখতে পেল রুমের মধ্যে কাপ, পিরিচ, প্লেট সবই পড়ে আছে, কিন্তু একটা কাপ, পিরিচ, প্লেট ভাঙেনি, অথচ টেবিল ভেঙেছে, লাইট ভেঙে গেছে। এই দৃশ্য দেখে পাদ্রী ভয়ে সেখান থেকে চলে গেল, অর্থাৎ দুজন পাদ্রী সেখান থেকে চলে গিয়েছিল আর কি। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে যতদিন যাচ্ছিল ওই বাড়ির মধ্যে এই ধরনের তাণ্ডব বাড়তে লাগলো। একদিন রাতে ডায়না ঘুমাতে যাবে, ঠিক সেই মুহূর্তে কামরার বাতি অর্থাৎ রুমের বাতি হঠাৎ করেই নিভে গেল। আর পাশে রাখা ছিল সেলাই মেশিন। সেই সেলাই মেশিন স্ট্যান্ড সহ উড়ে এসে ডায়নার বুকের উপর বসে গেল। অনেক চেষ্টা করেও ডায়না সেটা নড়াতে পারছিল না। কিন্তু ডায়না সেই যন্ত্রটার কোনো ওজনই অনুভব করছিল না, অর্থাৎ তার মনে হচ্ছিল ওই যন্ত্রটার ওজন খুবই কম, কোনো ভারী ওজন না, অথচ সেই সেলাই মেশিনের ওজন ছিল অনেক। তারপর বাড়ির অন্যান্য সবাই এসে স্ট্যান্ড সহ ওই সেলাই মেশিনটি তার বুকের উপর থেকে সরিয়ে নিল। এরকম তাণ্ডব চলছিল এবং চলাকালীন অবস্থায় আবার একটি সমস্যা দেখা গেল, সেটা হচ্ছে বাড়িতে হঠাৎ করে সুগন্ধে ভরে যায়, আবার দুর্গন্ধ হয়ে যায়। এরকম ঘটনা চলতে থাকলে আশেপাশের যত পাদ্রী, ওঝা ছিল সবাইকেই ডাকা হয়, কিন্তু কেউই এই সলিউশন করতে পারছিল না। আর এই বাড়ির ঘটনাগুলো আশেপাশে ছড়িয়ে যেতে লাগছিল এবং ছড়িয়ে যেতে যেতে একটা সময় ইংল্যান্ডের নামকরা সংবাদপত্রে এই বাড়ির ঘটনা প্রকাশিত হলো। 1968 সালে এই বাড়ির ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলো। তারপর তারা অতিষ্ঠ হয়ে তার এলাকা থেকে অনেক দূরের কোনো এক পাদ্রীকে ডেকে নিয়ে আসলো এবং পাদ্রীকে ডেকে নিয়ে এসে সমস্ত ঘটনা খুলে বলল। এই পাদ্রী সব শুনে বলল, এই বাড়ির মধ্যে যত কিছু হচ্ছে এর জন্য দায়ী একমাত্র আপনার মেয়ে ডায়না, অর্থাৎ ফিলিপের বোন ডায়না। তো পাদ্রী এই কথা কেন বলল এটা আসলে তারা বুঝতে পারছিল না। তারপর তারা বলল যে কি করা যায়। পাদ্রী বলল, আমাকে কিছু সময় দিন, এবং তাদের কাছ থেকে কিছু সময় চেয়ে পাদ্রী চলে গেল। পাদ্রী চলে যাওয়ার পরে কিছু অতিথি আসে তাদের বাসায়, এবং অতিথি আসার পরে ঘটছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ডায়নার ফুপু তাদের বাসায় এসছে তাদের সাথে থাকতে, তবে তার মধ্যে কোনো ভূত, জিন এগুলোর উপর বিশ্বাস নেই। তাই সে এই ঘটনাগুলো নিছক মনের ভুল বলেই মনে করছিল। তখন সময়টা ছিল শীতকাল, আর ঘরের সবাই একটা আগুনের চারপাশে ঘিরে বসে আছে। হঠাৎ করেই ঘরের বাতিগুলো নিভে গেল। আগুনের আলোতে সবাই দেখলো ফ্রিজের দরজা খুলে গিয়ে দুধ ভর্তি একটা জগ শূন্যে ভেসে ভেসে আসছে। তারপর নিজে নিজে জগটা খালি হয়ে তার যে ফুপু এসেছিল বাড়িতে, ওই ফুপুর মাথায় এসে বাড়ি খেয়ে পড়ে গেল এবং তারপর জগ অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে তার ফুপু প্রচণ্ড ভয় পেল। তার ফুপুর সাথে এই ধরনের ঘটনা ঘটার পরে বাড়ির মানুষ সিদ্ধান্ত নিল যে তারা বাড়িটিকে ছেড়ে যাবে, অর্থাৎ বাড়িটিকে ছেড়ে দিবে। কিন্তু তার আগে শেষবার চেষ্টা করার জন্য সেই পাদ্রীকে আবার ডাকা হলো, এবং সেই পাদ্রী আসার সময় হোলি ওয়াটার নিয়ে আসলো সাথে করে। হোলি ওয়াটার মানে পবিত্র পানি নিয়ে আসলো। এই হোলি ওয়াটার পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া হলো, এবং এই বাড়ির মধ্যে যত সমস্যা, সেই সমস্যা যেন দূর হয়ে যায় সেই নিয়ত করে হোলি ওয়াটার বাড়ির প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি স্থানে ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু বাড়ির কোনো সমস্যাই সমাধান হলো না। মনে হচ্ছিল বাড়ির মধ্যে যে অশরীরী আছে সে বাড়ির লোকদের দেখিয়ে দিল সে পবিত্র পানিকে ভয় পায় না।
তারপরের দিন ডায়না চুল আঁচড়াচ্ছিল। টেবিল থেকে একটা হেয়ার ড্রায়ার বেরিয়ে এসে কামরার এক কোণের দিকে ছুটে গেল। হল ঝুলানো ধাতব ক্রসটা উড়ে এসে ডায়নার কোমরে লেগে রইল। মনে হলো যে ডায়নার কোমরটা একটা চুম্বক, আর যেটাকে ক্রসটাকে আকর্ষণ করছে। ওটাকে জড়ানো জোর করে চেষ্টা করে ব্যর্থ হলো ডায়না, অর্থাৎ ছাড়ানোর জন্য চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। সে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো। তবে বের হওয়ার আগেই এই ক্রসটা মাটিতে পড়ে গেল। তার ক্রসটা কোমরের সঙ্গে আটকে থাকার কারণে এই চিহ্ন অনেক দিন পর্যন্ত তার শরীরে ছিল। ফিলিপদের বাড়িতে 1966 থেকে 1969 পর্যন্ত এই 3 বছর ধরে এই ভূতের কর্মকাণ্ড হয়ে আসছিল, এবং এই এতটাই প্রচলিত কাহিনী হয়ে গেছিল যে ইংল্যান্ডের বড় বড় পত্রপত্রিকাতেও বারবার এই বাড়ি সম্পর্কে খবর প্রচার হতো। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ডায়না কিচেনে কফি বানাচ্ছিল। হঠাৎ আবার বাতি নিভে গেল। একটা টর্চ আনতে গেল তার মা। ঠিক সেই সময় ডায়না চিৎকার দিয়ে উঠল। তারপর তার মা দৌড় দিয়ে ডায়নার সামনে এসে একটা দৃশ্য দেখলেন। তিনি দেখলেন সিঁড়িতে পড়ে আছে ডায়না। ডায়নার গায়ে যে পোশাক ছিল এমনভাবে কেটে গেছে যেন মনে হচ্ছে শক্তিশালী কিছু একটা টান দিয়ে তার শরীর থেকে কাপড় ছিঁড়ে নিয়েছে। তারপর দেখা গেল যে ডায়নার গলায় কোনো আঙ্গুলের ছাপ, এবং এই আঙ্গুল মানুষের আঙ্গুলের মতো ছিল না। তারপর আবার তারা পাদ্রীকে নিয়ে আসলো। এরপর পাদ্রী তাদেরকে জানালো আসলে এই বাড়ির পেছনের কাহিনী হচ্ছে, এই বাড়িটি মূলত একটি গির্জা ছিল। অর্থাৎ 1090 থেকে 1539 সাল পর্যন্ত এই বাড়িটি ছিল একটি গির্জা। এই গির্জার এক পাদ্রী একটা 8 বছরের বালিকাকে ধর্ষণ করে, যার কারণে তৎকালীন যে রাজা ছিল সেই পাদ্রীকে ফাঁসির হুকুম দেওয়া হয় শাস্তি হিসাবে, এবং সে পাদ্রীকে ফাঁসিতে ঝুলানো হয়। এবং যেখানে ফাঁসি ঝুলানো হয়েছিল সেই জায়গাটা ছিল ফিলিপদের বাড়ি। তো এই ঘটনা বলার পরে পাদ্রী বলল, আমি আজকে এটার সলিউশন করে দেব, আশা করি এই ধরনের ঘটনা আর হবে না। তো পাদ্রী তার মতো করে রিচুয়াল করলো এবং বলল যে জিন, কারিন জিন এই বাড়ির মধ্যে ছিল, সেই জিন এখন থেকে তোমাদের সমস্যা করবে না, সে এখান থেকে চলে যাবে, তোমরা এখন থেকে থাকতে পারবে। তবে তোমাদেরকে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে এবং নিয়ম কানুন অনুসরণ করে চলতে হবে। তারপর পাদ্রীর কথা অনুযায়ী বাড়ির প্রত্যেকটি সদস্য সময় মতো সব কিছু মেনে চলতে শুরু করলো, এবং তারপরে ওই বাড়িটিতে এই ধরনের ঘটনা শুনতে পাওয়া যায়নি। এই ছিল একটি ঘটনা। এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি তিনি আপনাদের অচেনা নন। তার বেশ কয়েকটি ঘটনা আমি ভূত.com-এ শেয়ার করেছিলাম, আর আমাদের চ্যানেলে তো অবশ্যই করেছি। ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি তার নাম শিববীর আহমেদ, তার বাড়ি সিলেটে। নিশ্চয়ই নামটা শুনে পরিচিত লাগছে। তার বেশ কয়েকটি ঘটনার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো পিশাচ সার। এই পিশাচ সার রিলেটেড ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করেছিলাম। তো আসুন, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি উনি ওনার খুবই কাছের এক রিলেটিভ আন্টির কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আন্টির নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। সঙ্গত কারণে আন্টির নামটা বলা যাবে না, শুধু এতটুকু বলবো এটা সিলেটের গোলাপগঞ্জে ঘটেছিল। ওই আন্টির শ্বশুর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তো ওনার শ্বশুর বাড়ি 2 তলা একটা বিল্ডিংটা একদম নতুনও না আবার পুরাতনও না, মানে এরকম বয়স আর কি। তো দোতলাতে একটা রুম, ওই রুমে উনি থাকতেন। ওনার হাজব্যান্ড বিদেশে থাকেন, আর ওনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসাতেই রাত্রে থাকেন।
নিচতলায় ওনার শ্বশুর শাশুড়ি থাকেন, একই রুমে শ্বশুর শাশুড়ি ঘুমান, আরও কিছু রুম রয়েছে, তবে উনি দোতলাতে ঘুমান। উনি খুবই একজন ধার্মিক, পরহেজগার এবং পর্দানসীন মহিলা। খুব প্রয়োজন ছাড়া কারোর সামনে উনি যান না, খুব প্রয়োজন ছাড়া বাহিরের লোকদের সাথে উনি কথাও বলেন না। তো উনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওনার হাজবেন্ড যেহেতু বিদেশে ছিলেন, ওনার হাজবেন্ড কাজ থেকে ফিরে আসার পর ওনাকে ফোন করতেন। আর ফোন করার পর যেহেতু বিদেশে থাকার কারণে সেই সমস্ত দেশের টাইমের তো পার্থক্য রয়েছে, মানে বাংলাদেশের সময় সাথে তার মেলে না। তো উনি যখন কাজ থেকে ফিরতেন, ফেরার পর খাওয়া দাওয়া করে ওনাকে ফোন দিতেন, মানে ওনার ওয়াইফকে ফোন দিতেন। তো কথাবার্তা বলার পরে ওনার হাজবেন্ডও ঘুমাতে যেতেন, তখন উনিও তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত দোয়া দুরুদ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এটা ওনার মানে প্রতিদিনের রুটিন ছিল। তো এভাবেই চলছিল। ওনার রুমের একটি জানালা আছে, ওই জানালাটা একটা থাই গ্লাস। ওই থাই গ্লাসের ছবিটাও শিব্বির আহমেদ আমাকে পাঠিয়েছে, এটা আমরা দিয়ে দিব ছবিটা একটা পোস্টের মাধ্যমে ইনশাল্লাহ। তো ওই থাই গ্লাসটা লক করা থাকতো, সব সময় লক করা থাকতো, ওই গ্লাসটা কখনো খোলা হতো না। তো ওইটা তালাবদ্ধ করে রাখা ছিল, চাবিটাও যে কোথায় এটা আসলে উনি ওইভাবে খোঁজখবর নিতেন না। ওটা লক করা, কেন যে ওনার শ্বশুর ওটা লক করা মানে রেখেছিলেন বা ইচ্ছা করে লক করা বা কোনো একটা কারণে লক করা, এটা উনি জানেন না। আর ওটা খোলার প্রয়োজনও পড়তো না কখনো, এই জন্যই ওটা লক করে রাখা ছিল। তো আসলে মানুষের জীবন সব সময় যে একই তালে চলবে বিষয়টা এরকম নয়, অনেক সময় ছন্দপতন হয় জীবনে চলার পথে। হঠাৎ করে শুরু হয়ে গেল এক ভয়ানক সমস্যা। এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উনি উঠেছেন, নামাজ পড়বেন, মানে দাঁড়াবেন জায়নামাজে। এমন সময় ওই যে জানালায় ঠক 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 এরকম আওয়াজ শোনা যায়। শুরুতে মনে করেছিলেন হয়তোবা বাতাসের কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু না, কোনো মানুষ আঙ্গুল দিয়ে জোরে করে যদি ঠোকা দেয় যেরকম ঠক 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 শব্দ হয়, ওরকম ঠক ঠক শব্দ হচ্ছে। উনি প্রথম দিন বিষয়টাকে পাত্তা দেননি, নামাজে দাঁড়ান, যথারীতি নামাজ শেষ করেন। শেষ করার পর উনি দোয়া দুরুদ পড়তে থাকেন এবং ফজরের আজান দিলে নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান। ওই প্রথমে অল্প কিছু সময় ঠক ঠক হয়েছে, তো পরে থেমে গেছে, উনি এই বিষয়টা মাথায় রাখেন নাই। পরের দিন রাতের বেলা ওনার হাজবেন্ডের সাথে কথা বলার পরে, ওনার হাজবেন্ডও শুয়ে পড়েছে ওই দেশে, উনিও তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। এমন সময় আবার ঠক 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 শব্দ, এবার গত দিনের থেকে একটু জোরে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, গতকালকেও শব্দ হলো, আজকেও ঠিক একই সময়ে, মানে টাইম মেনটেন করে এই শব্দটা হচ্ছে, ঘটনাটা কি? এখন ঘটনাটা কি এটা দেখার জন্য উনি ওই জানালার কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। উনি দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিচ্ছেন, আর বিষয়টা উনি মাঝারি আকারের একটা ভয় পেয়েছেন আর কি, মানে একটু কিছুটা ভীত হয়েছেন আর কি। তো আবার উনি নামাজে দাঁড়িয়ে যান, এরপরে ঠকঠক শব্দ বন্ধ হয়ে যায়। পরের দিন একই রকম ভাবে আবার সেই ঠক 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 শব্দ, এবার মনে হচ্ছে জানালা ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই তাহাজ্জুদের ওয়াক্তে, মানে এত গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে আছে, ওনার চিৎকার চেঁচামেচিতে মানে এতটা ভয় পেয়েছেন উনি, নিচ থেকে ওনার শ্বশুর শাশুড়ি বের হয়ে আসে, উপরে বসে বলে কি হয়েছে? তো বলে যে এই ব্যাপার, এখানে এরকম ঠক ঠক শব্দ হচ্ছে। তখন বলে যে আমরা তো নিচ থেকে এরকম কোনো ঠক ঠক শব্দ পাইনি, তুমি চিৎকার করছিলে এই শব্দই তো পাইলাম, মনে হয় তোমার কোনো মনের ভুল, এটা বলছেন ওনার শ্বশুর। তো যাই হোক, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, তো এই চিন্তা করছিলেন উনি। এমন অবস্থায় ওনার শ্বশুর বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি যেহেতু বলতেছো কয়েকদিন ধরে এরকম শব্দ হচ্ছে, তুমি নিচতলাতে থাকো কয়েকদিন, তোমার শাশুড়ির সাথে থাকো, আমি অন্য রুমে ঘুমাবো না, তো থাকো, তুমি এভাবে থাকো। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো তারপরে 3 থেকে 4 দিন ওনার শাশুড়ির সাথে উনি ঘুমিয়েছিলেন, একদম স্বাভাবিক। তো উনি চিন্তা করেছেন যে আর তো কোনো সমস্যা নাই, মনে হয় আর কোনো প্রবলেমেরও কিছু নাই। উনি তারপরের দিন আবার ওনার নিজের রুমে ঘুমান। প্রথম রাত্রে যেদিন ঘুমিয়েছেন সেদিন কোনো সমস্যা হয়নি, তারপরের রাত্রে
আবার একই সমস্যা, ওই নির্দিষ্ট সময়ে ঠক 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 শব্দ। তো উনি এবার সাহস করে বলেন যে ওখানে কে কে শব্দ করছে, কে তুমি? কিন্তু ওই পাশ থেকে কোনো সাউন্ড আসে না, কোনো সাউন্ড আসে না, খালি ঠক ঠক শব্দ আসে। ওই রাত্রের মতো উনি পার করে দেন, আর কাউকে ডাকেন না। পরের রাত্রে আবারও একই সমস্যা। এবার উনি বলছেন যে তুমি কে? তখন গম্ভীর একটা আওয়াজ আসে ওই পাশ থেকে, বলে যে আমি আসিয়া, জানালাটা খোলো আর তোমার রুমের লাইটটা বন্ধ করে দাও। আমি তোমার রুমের ভিতরে আসব, তোমার সাথে কথা বলবো। তুমি তো খুব পরহেজগার মহিলা, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার কাছ থেকে ধর্মকর্ম শিখব। তো আমিও যেহেতু নারী জিন, আমি সকলের সামনে যাই না, তুমি সকলের সামনে যাও না, তোমার সাথে আমার মিলবে ভালো, তোমার কাছ থেকে আমি ধর্মকর্ম শিখব। এই কথা বলতেছে। এই কথা বলার পর উনি ওই গম্ভীর শব্দ শোনার পরে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে। সকাল 7টা সাড়ে 7টার দিকে ওনার জ্ঞান ফেরে। তখন নিচে গিয়ে সব কথা খুলে বলেন ওনার শ্বশুর শাশুড়ির কাছে। তখন ওনার শ্বশুর একজন হুজুরকে ডেকে আনেন। ডেকে আনার পর ওই হুজুর যখন রুমে আসছে, রুমে আসার পরে বলে যে না তো এই রুমে তো কোনো সমস্যা নাই, আশেপাশে তো কোনো সমস্যা আমি বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু বলছেন এটা মনের ভুল হইতে পারে, আপনি অবচেতন মনে দেখছেন, যেহেতু আপনি রাত জাগেন, হাজবেন্ডের সাথে রাত জেগে কথা বলেন, এটা আপনার মনের ভুল হইতে পারে, কারণ আমি কোনো সমস্যা দেখছি না। তারপরও যেহেতু বলছেন আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, আপনি পানিটা ছিটিয়ে দিলেন চারদিকে, আর একটা তাবিজ দিলেন। কিন্তু তাবিজ উনি সরাসরি বলে দেন তাবিজ ঝোলানো শিরক, আমি তাবিজ ঝোলাবো না। তাবিজটা উনি রিফিউজ করেন, উনি মানে নিতে আর কি। উনি বলেন আমি এমনি দোয়া দুরুদ পরে শরীরে ফু দিয়ে রাখবো, আপনি যেহেতু পানি পড়া দিয়েছেন এটাই ঠিক আছে। তো পানি পড়াটা দেওয়ার পরে 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে আবার সেম সমস্যা শুরু হয় রাতের বেলা, ঠক 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 শব্দ। তো উনি বলেন যে আপনি কে? আপনি এভাবে আমাকে ভয় দেখায়েন না, আমি ভয় পাচ্ছি। আমার কাছে আপনার ধর্মকর্ম শিখতে হবে না, আপনি আমার কাছে কি শিখবেন? আমি ভিন্ন জাতি, আপনি আপনার জাতির যারা ধার্মিক আছে তার কাছ থেকে গিয়ে শেখেন, আমি তো ভয় পাচ্ছি। এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। আপনি যদি ভালো জিন হয়ে থাকেন তাহলে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন? এভাবে বলে, কিন্তু ওই পাশ থেকে এইটার আর কোনো সাউন্ড আসে না। এরপরে আর একদিন, সেই দিন আবার যখন ঠক ঠক শুরু হয়েছে তখন বলে যে আপনি চলে যান, আমাকে ভয় দেখান না। তখন ওই পাশ থেকে আবার একটা সাউন্ড ভেসে আসে যে আমি আসিয়া, তুমি জানলাটা খোলো, আমার সাথে কথা বলো, আমি তো তোমাকে ভয় দেখাবো না, কোনো ভয় নেই, তুমি জানালা খোলো, আমি তোমার সাথে দেখা করব। তো ওই দিন উনি আবারও সেন্সলেস হয়ে যান। বাড়ির লোকজন কিন্তু টের পায়নি, কারণ হলো যে উপরতলায় তো উনি চিৎকারও দেননি, উনি ভয় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। পরের দিন উনি ওনার শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা আবারও বলেন যে সমস্যাটা আবার শুরু হয়েছে। তখন ওনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এই আন্টি উনি ওনার বাপের বাড়িতে যান। বাপের বাড়ি খুব বেশি দূরে ছিল না। তো ওখানে যাওয়ার পর যখন নিজের বাড়িতে গিয়ে এই সমস্যার কথা বলেন, তারাও খুঁজতে থাকেন যে কাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এর মধ্যে উনি আবার স্বপ্নে দেখতে থাকেন ওই মহিলাটিকে। দেখেন সাদা কাপড় পরা, মুখ ঘোমটা দিয়ে ঢাকা, চেহারাটা বোঝা যাচ্ছে না। এসে খুব সুন্দর করে আন্টিকে সালাম দেয়, বলে আমি আসিয়া, আমি তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই আন্টি আবার তাকে বুঝান যে না, আপনি আমার সাথে দেখা করেন না, আমি ভয় পাই, আমি এগুলোতে খুব ভয় পাই, তো এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। এইভাবে কথোপকথন হয় এবং ওই অবয়বটিও বারবার তার সাথে দেখা করতে চায়। এদিকে ওই আন্টির পরিবারের সদস্যরা একজন সিলেট অঞ্চলের বেশ নাম করা একজন ব্যক্তি,
সিলেটে ফুলতুলি পীর সাহেব হুজুরের কথা অনেকেই শুনে থাকবেন, সারা বাংলাদেশে উনি খুবই একজন রিনাউন্ড পারসন ছিলেন। তো ওনার ছেলে এমাদউদ্দিন, তিনি এখনো আছেন হয়তোবা, তো আমাকে বলেছে যে এমাদউদ্দিন সাহেবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। উনি মহিলা রোগী খুব একটা দেখেন না, পর্দার সাথে তিনি মহিলা রোগীদের সাথে কথা বলেন। তখন ওই হুজুরের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলেন, তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন এবং উনি ওনার যে মুরিদ কিছু জিনদেরকে বলেন এই বিষয়ে তথ্য জেনে তাকে জানাতে। অল্প কিছু সময়ের মধ্যেই সেই জিনেরা কিছু তথ্য জানায়। জানার পরে যেটা শোনা যায়, এটা আসলে রীতিমতো একটা শকিং ইনফরমেশন। কারণ ঘটনা এখন পর্যন্ত যতটুকু ঘটেছে তাতে কিন্তু ওই জিনটাকে মনে হচ্ছে ভালো, ওই মহিলা জিনটাকে মনে হচ্ছে খুবই ভালো, সে আসলে ভালো চাচ্ছে, আসতে চাচ্ছে, ধর্মকর্ম শিখতে চাচ্ছে। কিন্তু ওই হুজুর যেটা বলেন তা শুনে সকলে আতঙ্কিত হন। হুজুর বলেন যে আমার অনুগত জিনেরা তথ্য নিয়ে এসেছে, ওই যেই জিনটা আসে ওখানে, ওইটা মোটেও কোনো ভালো জিন নয়, ওটা খুবই বিভৎস চেহারার ভয়ানক এক পিশাচিনী। ওই পিশাচিনীটা ওই আশেপাশেই থাকে। তো তুমি যেহেতু পরহেজগার মহিলা, নামাজ কালাম পড়ো, ও তোমার নামাজ কালামে ডিস্টার্ব করার জন্য সে এই ধরনের কার্যকলাপের আশ্রয় নিয়েছে। ও খুবই ধুরন্ধর একটা পিশাচিনী জিন। তুমি যদি শুধু একবার জানালা খুলতে, তাহলে কিন্তু এমন সমস্যার সৃষ্টি হতো যে এইটা সলভ করা অনেক কঠিন হয়ে যেত। ও তোমার উপর জেকে বসতো। আর ও যদি খুব ভালো জিন হতো, ও তোমার রুমের ভিতরে ঢুকতে কোনো বাধা পেত না, কারণ তোমার রুম পবিত্র, ও অনায়াসে সেখানে আসতে পারতো। কিন্তু তোমার রুম পবিত্র হওয়ার কারণেই ও এখানে ঢুকতে পারছিল না। কিন্তু তুমি যদি জানালা খুলে দিতে, ও ঢোকার পথ পেয়ে যেত। তখন ওকে আটকানোটা অনেক কঠিন হয়ে যেত। যাই হোক, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি পানি পড়া দিচ্ছি, তুমি এই পানি পড়াটাও তোমার রুমের চারদিকে ছিটিয়ে দেবে। আর ওই জানালাটা খুলবা না, জানালাটা খুলবা না, বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই খুলবা না। দিনের বেলা খুলতে পারো, মাগরিবের আগে জানালাটা বন্ধ করে দেবে। এইটা ওই হুজুর পরামর্শ দেন। এবং পরবর্তীতে শোনা যায় ওই হুজুর তার অনুগত জিনদেরকে দিয়ে ওই পিছিনি জিনকে ধরে নিয়ে এসেছিলেন। ধরে নিয়ে আসার পরে খুব করে শাসিয়ে দিয়েছিলেন যে এরপর তোর নামে যদি কোনো কমপ্লেইন পাই, তাহলে তুই কিন্তু আর বেঁচে থাকতে পারবি না। তো এরপরে ওই বাড়িতে উনি আর আসলে ভাবে থাকেন নাই। ওই বাড়িটা এখনো ওরকম আছে। দোতলাতে দিনের বেলা লোকজন ওই দোতলার ওই রুমে খুব একটা বেশি যায় না। ছাদের বেলাও সন্ধ্যার পরে আসলে লোকজন খুব একটা বেশি যায় না। তো এভাবেই এখনো রয়ে গেছে। তো এরপরে ওই বাড়িতে কোনো ঘটনা ঘটেছে কিনা এটিও শিবির আহমেদ ভাই আমাদেরকে জানাতে পারেনি। তবে এতটুকু বলেছে যে এনার পরে ওই আন্টির সাথে ওই স্বপ্নে দেখা দেয়া বা পরবর্তীতে কোনো সমস্যা আর হয়নি, যেহেতু ওই জিনটাকে হুজুর শাসিয়ে দিয়েছিলেন যেন আর ডিস্টার্ব না করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে জিনদের ছলনা কতটা মারাত্মক হয়। নিশ্চয়ই আপনি আমি হলে কি করতাম? আমরা চিন্তা করতাম, বাহ, খুব পরহেজগার একটা জিন আমরা পেয়েছি। তখন আমরা কি করতাম? ও ছলনায় পড়ে জানালা খুলে দিতাম বা তাকে আসার সুযোগ করে দিতাম। আর তখনই ভয়ানক এক বিপদকে আমরা ডেকে নিয়ে আসতাম। আর ওই বিপদ যদি একবার হতো, এটা সলিউশন করাটাও অনেক টাফ হয়ে যেত। যেহেতু উনি একজন পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন যেভাবেই হোক। তারপর হুজুরের পরামর্শ অনুযায়ী উনি চলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এই জন্য আমরা সবসময় শুনি এবং আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক এটাও বলা আছে যে জিনেরা কিন্তু অধিকাংশ সময় ছলনার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। এই কারণে এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকা জরুরি। আর সে যদি ভালো জিনই হতো তাহলে তো অনায়াসে আসতে পারতো এখানে, কিন্তু কেন আসলো না? নিশ্চয়ই আসতে পারছিলেন না, যার কারণে এই সমস্যা সে তৈরি করছিল। আর ওই আন্টি যদি শুধু একবার ভুল করে এই সুযোগটা দিয়ে ফেলতেন তাকে, তাহলে বিশাল এক
বিপদের মধ্যে তিনি পড়ে যেতেন। যাক, আল্লাহ তাকে হেফাজত করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমাদেরও কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমাদের জন্য মেসেজ রয়েছে। যে এই ধরনের ঘটনা যদি আমরা কখনো আমাদের সাথে ঘটে বা আমাদের পরিচিত কারোদের সাথে ঘটে, তাহলে জানাতে হবে যে এগুলো কিন্তু বিশাল এক ধরনের ছলনা হতে পারে। কারণ ভালো জিন অনায়াসে চলে আসতে পারে তার কাছে, কিন্তু খারাপ জিন অনায়াসে চলে আসতে পারে না যদি না সে পথ না করে দেয়। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শিব্বির আহমেদ ভাইকে। তিনি এর আগেও চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবারও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। তো আমি আমার সাথে ঘটা একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার অনেকগুলো ঘটনার ভিতরে এটা ওয়ান অফ দ্য ঘটনা যেটা এখনও আমার মনে আছে। তো আমি একটু পিছন থেকে শুরু করি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন তরুণ বয়সে, পেশায় আমি চিকিৎসক, তরুণ বয়সে চাকরিতে যোগদান করি, তো তখন পার্বত্য চট্টগ্রামের কোনো একটা উপজেলায় আমার পদায়ন হয়েছিল, এবং আমি নির্দিষ্ট করে সেই নামটা বলবো না, তবে আপনারা যারা একটু বুদ্ধিমান আছেন ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ঘটনাটা শুরু হলো এভাবে। তো পার্বত্য চট্টগ্রামের একটা উপজেলায় আমার পদায়ন হয়েছে। উপজেলাটা হলো এরকম যে ছোট্ট একটা বাজার আছে এবং একটা বাস স্ট্যান্ড আছে এবং তার পাশে হাসপাতাল, এবং এলাকাটা হলো এরকম যে ওখান থেকে সকাল 7টার আগে কোনো বাস ছাড়ে না এবং বিকাল 3টার পরে কোনো বাস ছাড়ে না। অর্থাৎ ওই আমলে বাস ছাড়া ওই এলাকার থেকে বেরোনো যেত না এবং ওই এলাকা যাওয়াও যেত না। তবে যে কোনো কারণেই হোক ওই সড়ক পথে সকাল 7টার আগে এবং বিকাল 3টার পরে কোনো যানবাহন চলাচল করতো না, এরকম একটা উপজেলা। এবং তার পাশেই একটা পাহাড়ি নদী বয়ে গেছে এবং নদীর অন্য পারে আবার অন্য একটা জেলা, সমতল ভূমির জেলা, এরকম আর কি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশেষত পাহাড় এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, তো আমরা ওখানে একাই থাকতাম, অর্থাৎ ফ্যামিলি থাকতো না, ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ ছিল না, এবং 1 বা 2 ডাক্তারই থাকতাম, তাদেরকে পুরো কাজগুলো করতে হতো। তো এখন ওই উপজেলার কথা যে বললাম, তার যে নদীটা ছিল, নদীটার অন্য পাড়ে ছিল একটা ফরেস্ট অফিস ছিল, সেখানে একজন ফরেস্ট অফিসার থাকতেন। এবং নদীটা হলো এরকম, শীতকালে মনে করেন সেটা কোমর পানি হয়ে যেত, কিন্তু বর্ষাকালে পাহাড়ি নদী সম্বন্ধে যাদের আপনাদের ধারণা আছে, এমন ঢল নামতো যে বৃষ্টি হলে কমপক্ষে 1 সপ্তাহ নদীর এপার ওপার করা যেত না তখন, কারণ এত তীব্র স্রোতের নদী। এবং সেই স্রোতের সাথে শুধু পানি না, বড় বড় গাছের টুকরো ভেসে আসতো ভারত থেকে বা উপর অঞ্চল থেকে, যার ফলে বর্ষাকালে নদীর এপার ওপার করা যেত না, শুধুমাত্র শীতকালে করা যেত। এখন ওই অঞ্চলের কোনো ব্রিজ তৈরি হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি যখনকার কথা বলছি তখন এরকমই ছিল। তো কার্য প্রসঙ্গে ওখানে আমি থাকি। তো একদিন রাতের বেলা একজনকে ডাকতে আসলো আমাকে, শীতের রাত হবে তখন, সম্ভবত ডিসেম্বর মাসে, যে বাবু, একজন উপজেলার লোক আসলো যে আমাদের অফিসে, ফরেস্ট অফিসে আমাদের বাবুর মেয়ে খুব অসুস্থ, ছোট্ট বাচ্চা, 1.5-2 বছর, আপনাকে দেখতে যেতে হবে। তো তখনকার দিনে আমরা হাত ঘড়ি ইউজ করতাম, অ্যানালগ হাত ঘড়ি যেটা, তো সেটাতে আমি দেখতেছি যে রাত বাজে 2টো, কারণ সে ডক্টরস কোয়ার্টারের দরজা ধাক্কিয়ে আমাকে ঘুম থেকে তুলছে, 2টা বাজে এরকম হবে। তো রেডিয়াম লাইটে আমি দেখতেছি বাইরে। তো জিজ্ঞাসা, অসুবিধা নেই, আমি ছোটবেলা থেকেই কোনো বিষয়ে ভয় পেতাম না। তো দেখলাম যে সে একটা রিক্সা নিয়ে আসছে এবং তার সাথে আর কেউ নেই। তো বললো যে বাবু চলেন। তো আমি বললাম ঠিক আছে চলো, কারণ আমি জানি যে আমাদের ওই হেলথ কমপ্লেক্স থেকে পার হয়ে পাকা রাস্তা শেষ, তারপরে বাজার, এবং বাজারের পরে ধুধু বিস্তৃত মাঠ, সেটাও মনে করেন প্রায় 1.5-2 কিলোমিটার মাঠ, এবং তারপরেই সেই পাহাড়ি নদী,
নদীর নামটা আমি বলতেছি না, বললে আপনারা চিনে ফেলবেন। এবং তারপরেই নদীর উল্টো পাশে জঙ্গলের ভিতরে, উল্টো পাশে কিন্তু জঙ্গল, সেটা জঙ্গলের ভিতরে একটা ফরেস্ট অফিস আছে বলে শুনছি, আমি যাইনি কখনো। আচ্ছা, সেটা কিন্তু আবার অন্য জেলায়, মানে নদী ক্রস করলে জেলা চেঞ্জ হয়ে যায়। তো রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে আসতেছে, তা নিশুতি রাত্রি, ডিসেম্বর মাস, বুঝতেই পারেন। বাজার আসতে আসতে 2:30 বেজে গেছে, কারণ তারপরে মাটির রাস্তা, তো মাটির রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে নেওয়া যায় না। মাটির রাস্তাও বলবো না, ঠিক অ্যাকচুয়ালি ওটা ধান ক্ষেত বলা যেতে পারে, যে ওই সময় নদীর পানি থাকে না, তো শুকনোর সময় ধান চাষ করা হইতো। তো আমি যে ডিসেম্বরের কথা বলছি তখন মাঠের ধানও নাই, ধানও কেটে ফেলা হয়েছে, তার একটা বড় আলের উপর দিয়ে রিক্সা যাচ্ছে আর কি। তো রিক্সা টেনে টেনে নিতে হচ্ছে। তো রিক্সায় আমি বসা একা, আর ওই রিক্সাওয়ালা এবং আমাকে নিতে যে আসছে যে ফরেস্ট অফিসের যে লোকটা, তারা দুইজনে আস্তে আস্তে একটু ঠেলতেছে, কারণ একটু একটু কিছু জায়গায় একটু বালির মতো আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো এসে দেখি যে নদীতে একটা নৌকা রাখা আছে, যেটা একটা বাঁশের খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা। তো রিক্সাওয়ালাকে বলল সেই পাহাড়ি ভদ্রলোক, যে আঞ্চলিক ভাষায়, যে তুমি এখানে থাকো, আমি ডাক্তারবাবুকে নিয়ে রুগী দেখায় তারপরে তোমাকে নিয়ে আসবো। রিক্সাওয়ালা বললো যে না, আমি এখানে একা থাকবো না। তাহলে কি করতে হবে? বলে আমিও যাব। তো সে বললো এত ছোট নৌকা, আচ্ছা উঠো। তো সে আমাদেরকে নৌকায় উঠাই দিল। রিক্সাওয়ালা এবং সে দুই দিকে দুইজনে যে ওই বাঁশের লগি ঠেলে ঠেলে নৌকা আগে নিতে লাগলো। তো স্নিগ্ধ শান্ত নদীর পানি, কোনো ঝামেলা ছাড়াই আমরা মিনিট 10 নদী পার হয়ে অপর পাশে চলে এলাম। তো চলে এসে দেখি যে হ্যাঁ, ঠিকই একটা ছোট কাঠের বাসার মতো আছে, যার ভিতরে হারিকেন জ্বলতেছে এবং ভিতরে এক ভদ্রলোক আছেন। তো তিনি পরিচয় দিলেন যে আমি এখানকার বন কর্মকর্তা, আমি যোগদান করছি এবং শহর থেকে আমার পরিবারকেও নিয়ে আসছি, পরিবার আমার সাথেও থাকে। তো এখন তো যেহেতু নদী ঠান্ডা, শুকনো মৌসুম, এর জন্য নিয়ে এসছে। বর্ষার সময় তার ফ্যামিলি রাখা যায় না, যেহেতু তখন এই পুরো এলাকাটাই আলাদা থাকে। তো আসার পরে 2-4 দিন আগে আমার বাচ্চার জ্বর আসছে। তো আমি বাচ্চার জ্বর দেখে যা ওষুধপত্র দেওয়ার আমার সাথে নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে কাজ শেষ করে চলে আসতে আসতে দেখতেছি ঘড়িতে বাজতেছে রাত 3:30। আবার ফিরতি পথে আপনার সেই উপজাতীয় ভদ্রলোক এবং তার হাতে একটা হারিকেন। তো তার হাতে হারিকেন, তো এবার আমি একটু অবাক হয়ে গেলাম যে আসার সময় তো আমরা নর্মালি আসছিলাম, এখন হাতে হারিকেন কেন? সে আর কিছু উত্তর দিল না। সে বলল বাবু চলেন। তো নৌকায় উঠলাম। তো এবার দুইজনের নৌকা টানতেছে, লগি দিয়ে ঠেলতেছে, কিন্তু নৌকাটা কিন্তু আমার কাছে মানে একটা স্কুপি বা ফিলিংস বা কেমন একটা মানে আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে। নৌকাটা বলতে যাচ্ছে না, মানে চলতে চাচ্ছে না। অথচ নদীতে কিন্তু কোনো স্রোতটাই কিছুই নেই, একটা নিস্তরঙ্গ পানি। তো যাই হোক, অনেক ঠেলাঠালির পরে নৌকাটার মাঝ নদীর পরে আর পার হতে চাচ্ছে না, আমি দেখলাম নৌকাটা। তো ইতিমধ্যে ওই রিক্সাওয়ালা দেখলাম যে গেছিল আমাদের রিক্সা নিয়ে, তার চোখ মুখ একটু শুকায় গেছে। তো উপজাতীয় লোকটা, সে কিন্তু নির্বিকার ভাবে নৌকা চালাচ্ছে। এই সময় সে করলো কি, তার লগিটা দিয়ে সে পানির উপরে 2-3টা বাড়ি দিল, বাড়ি দিয়ে কিছু একটা উচ্চারণ করলো এবং তারপরে আবার নৌকা ঠেলা শুরু করলো। দেখলাম নৌকাটা তখন স্বাভাবিকভাবেই চলা শুরু করলো। কিন্তু এবারে দেখলাম 10 মিনিট না, প্রায় 20-22 মিনিট পরে আমরা নদীর তীরে এসে নামলাম। এখন নদীর তীরে এসে নামার পরে একটা আশ্চর্য বিষয় দেখলাম যে রিক্সাটাকে কেউ কাত করে ফেলে রাখছে। তো রিক্সাওয়ালা একটু অবাক হয়ে গেল যে এখানে তো ঝড় বাতাস কিছুই নেই, রিক্সা কাত হয়ে পড়ার কি আছে। আচ্ছা যাজ্ঞা, ওটা নিয়ে কেউ মাথা ঘামাইলো না। তো আমি দেখলাম যে আমাকে যে পৌঁছাই দিতে আসছিল যে লোকটা বা নিয়ে গেছিল, তার মুখটুক একটু গম্ভীর, সে একটু বেশ হতচকিত বা এই ধরনের কিছু মনে হলো। তো আমরা রিক্সায় উঠলাম, তো তারা দুজন রিক্সায় ঠেলতেছে। তো এই সময় আমি একটা আজব বিষয় লক্ষ্য করলাম। ডিসেম্বর মাসের তখন আমার যতটুকু মনে আছে, এটা হলো 20 তারিখের পরে হবে, মানে শেষের দিকে, কারণ
তার কয়েকদিন পরে বড়দিনের ছুটি ছিল এবং ওই সময়টা পূর্ণিমার রাত ছিল, মানে পুরো প্রান্তর দেখা যাচ্ছে চকচকে পূর্ণিমায়। এবং এরকম খোলা প্রান্তরে পূর্ণিমা কেউ দেখছেন কিনা জানি না, যারা দেখছেন তারা বুঝতে পারবেন। ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমি দেখলাম যে আমরা যখন আসতেছিলাম তখন রাস্তার আশেপাশে বা ঝোপঝাড় থেকে প্রচুর পোকামাকড়ের ঝিঝি পোকার ডাক বা এই ধরনের ডাক বা শব্দ ছিল। কিন্তু এখন যখন আমরা ফেরত আসতেছি পুরো এলাকাটা একবার নিস্তব্ধ হয়ে আছে। আমি রিক্সায় উঠছি, আমি পরিবেশটা আমার কাছে খুব একটু অন্যরকম লাগতেছে, কেমন এটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। হঠাৎ খেয়াল করলাম যে আমাদের পাশ দিয়ে খুব গাঢ় একখণ্ড কুয়াশা বলবো, ধোঁয়াশা বলবো না, কারণ ধোঁয়াশা হয় সন্ধ্যায় যখন মানুষ চুলা জ্বালায়, তখন কুয়াশা আর চুলার ধোঁয়া মিলে একটা ধোঁয়াশা তৈরি হয় এবং সেটা বিস্তৃত এলাকায় ছড়ায় থাকে। আর এটা যেটা দেখতেছি আমি, এটা কুয়াশাকে যদি আপনি আরেকটু সলিড ফর্মে নিয়ে যান, সেই ধরনের কিছু একটা আমাদের রিক্সার থেকে প্রায় 4-5 হাত দূর দিয়ে আমাদের পাশে পাশে চলতেছে। অর্থাৎ মনে হচ্ছে যে কিছু একটা জিনিস এটা শেপ এটা নিতে চাচ্ছে। হ্যাঁ, মানে বাতাস থেকে যদি আপনি কোনো একটা জড় বস্তু তৈরি করতে চান, সলিড জিনিস সেরকম যদি করতে চান, সেরকম কিছু একটা হতে যাচ্ছে। তো হঠাৎ দেখলাম রিক্সাটা দাঁড়ায় গেল এবং রিক্সাওয়ালা দাঁড়ায় গেল এবং সেই পাহাড়ি ভদ্রলোকও দাঁড়ায় গেল। এবং এটা হয়তো আধা মিনিট বা 2 মিনিটের ব্যাপার। সেই শক্ত শক্ত যে অংশটা তৈরি হচ্ছে, মানে একটা কুয়াশা যখন একটা ফর্ম নিচ্ছে, সেই ফর্মের সামনে থেকে একটা বড় ধরনের, আমি বিড়ালও বলবো না এটাকে, আমি কুকুরও বলবো না, আমি এটা শেয়ালও বলবো না, কিছু একটার মাথা বেরিয়ে আসতেছে এবং আর কুয়াশার ভিতরের কোনো অংশ দেখা যাচ্ছে না। কিন্তু এটাকে আমি জিনিসটা দেখতে আমার এটুকু মনে আছে সাদা রঙের, কিন্তু শিয়াল সাদা হয় বলে তো আমার ধারণা নেই বা আইডিয়াও নেই। এবং কুকুরও না বিড়ালও না, মুখের থেকে মানে সে একটা বড় ধরনের মানে হিংস্র জানোয়ার যদি হা করার চেষ্টা করে তখন যে ভাবটা হবে সেই ধরনের ভাব। এবং পিছনের অংশটা যেটা তৈরি হচ্ছে এটার সম্বন্ধে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কোনো ধারণা দিতে পারবো না। সেই অংশটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো তখন এই যে উপজাতীয় যুবক ছিল সে কিছু একটা মুখ দিয়ে উচ্চারণ করতেছিল এবং তার হাতের লাঠি দিয়ে সজোরে ওটার উপর একটা আঘাত করলো। এবং সবচেয়ে কাকতালীয় ব্যাপার হলো এটুকুই, ওটাকে আঘাত করার সাথে সাথে ওই জিনিসটাও আচমকা উধাও হয়ে গেল এবং তার হাতের লাঠিটাও ওই জিনিসটার সাথে উধাও হয়ে গেল। সে আর কোনো কথা না বলে রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করলো, টানতে থাকো, আর সেও ঠেলতে থাকলো। তো আমি জিনিসটার কিছুই বুঝলাম না, আমি একটু হতচকিত হয়ে গেলাম। তো বাজারের ভিতরে এসে যখন আমরা পড়লাম, বাজার বলতে সেই গ্রাম্য পাহাড়ি বাজারে রাত 3:30-4টার সময় কিছুই নেই, এমনকি কোনো নৈশ প্রহরী ওই আমরা থাকতো না, সব বন্ধ। সে খালি একটা কথা বললো যে বাবু বড় বাজা বেঁচে গেলি আজকে। তো কি সে বললো যে পাহাড়ের ওই অঞ্চলে বিভিন্ন ধরনের অতি প্রাকৃত জিনিস থাকে। তো সে যেটাকে স্থানীয় ভাষায় বলল অপদেবতা আর কি, যে এটা এই এলাকায় থাকে এবং এটা সামনে পড়লে পূর্ণরূপে যদি কেউ দেখে ফেলে এটাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে তার কোনো না কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়। তো আমি তখন বললাম যে তোমার হাতের লাঠিটা কোথায় গেল? বলে যে আমি এটা জানতাম, এটা জেনেই আমি ওই লাঠিটা বা ওই লগিটাকে নিয়ে আসছিলাম এবং ওই লগিটাতে আমরা আমাদের ধর্মের কিছু মন্ত্র দিয়ে পরিশোধিত করে তৈরি করা, যেটা সামনে পড়লে এটা দিয়ে আঘাত করলে ওই জিনিসটা তার পূর্ণরূপে প্রকাশ পাবে না এবং জিনিসটা অদৃশ্য হয়ে যাবে এবং সাথে সাথে লাঠিটাও মানে ওই জিনিসটা নিয়ে নিবে এবং
যে এটা সামনে পড়বে যে বা যারা, তারা ওটার অনিষ্ট থেকে বেঁচে যাবে। তো যাই হোক, আমি ওইটাকে এতটা গুরুত্ব না দিয়েও বাসায় ফেরত চলে আসলাম। তো আসার পরে এটার সাথে এই ঘটনার কতটুকু সম্পর্ক আছে আমি জানি না, এবং ডাক্তার হিসাবে আমি এটাকে মিলাতেও যাব না। এটা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার হঠাৎ করে রক্ত আমাশা শুরু হলো 2-3 দিন পরে। তো ডাক্তার হিসেবে যা চিকিৎসা করার আমি করলাম, আমি পারলাম না। এরপরে অ্যাম্বুলেন্সে করে আমাকে শহরে এসে ক্লিনিকে প্রায় 10 থেকে 12 দিনের মতো ভর্তি থাকতে হয়েছিল, এবং সেই আমলের যত ধরনের কড়া অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খাওয়ার পরেও আমার সুস্থ হতে প্রায় 1 মাস মতো সময় লাগছিল। তো যার জন্য বলি যে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত ঘটনাগুলো আজকে মনে পড়লো, তো আপনাদেরকে শোনালাম। এটার বিশ্বস্ততা কতটুকু সেটা আমি জানি, কারণ এটা আমার সাথে ঘটা ঘটনা। বিশ্বাস করা না করা সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, এটা হতে পারে যে আমি যেটা দেখছি এটার সাথে আমার অসুস্থতার কোনো সম্পর্ক নেই। তবে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা সত্যিই দেখছি, এবং এটা সম্বন্ধে ওই এলাকাতে গল্প প্রচলিত ছিল যে পাহাড়ি অঞ্চলে এখনও অনেক গল্প আছে, আপনারা আপনাদের অঞ্চলে খোঁজ নিয়ে দেখতে পারবেন, যেগুলো সাধারণত এরা অপদেবতা নামে অভিহিত করে স্থানীয় উপজাতীয় ওরা, এবং তাদেরকে নিয়ে কেউ কেউ ভালো কাজ বা মন্দ কাজে ব্যবহারও করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এগুলাই মানুষের জন্য সমস্যা বা বিপদ তৈরি করে। তো পাহাড় মানেই অজানা বিষয়, অচেনা বিষয়। তো সুতরাং আপনারা কোথাও ভ্রমণে গেলে এই সমস্ত জায়গায়, আজকাল তো ট্যুরিজম বেড়ে গেছে, তো স্থানীয় গাইড বা স্থানীয় মানুষের পরামর্শগুলো মনে রাখবেন, এবং তাদের নিষেধ করা কোনো জিনিসে উৎসাহিত হয়েন না। যদিও আমার কাহিনীর সাথে এই উপসংহারের কোনো সম্পর্ক নেই, তবে যেহেতু আমার কিছু অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা আপনাদের সামনে রাখলাম। ভালো থাকুন, অনুষ্ঠান এনজয় করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন এবং আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো কাতারে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতের নীরবতা যখন সব দিকে গিলে খায়, চারপাশের বাতাস যখন অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে ওঠে, ঠিক সেই সময় অন্ধকারে লুকিয়ে থাকা এক অদেখা ছায়ারা জেগে ওঠে। মানুষ ভাবে রাত শুধু ঘুমানোর সময়, কিন্তু রাতের আছে নিজের একটা অভিশপ্ত ইতিহাস, যেখানে কিছু গল্প কখনো আলো পায় না, কিছু কান্না কখনো শ্রোতা পায় না, আর কিছু আত্মা কখনো মুক্তি পায় না বা আজও মুক্তি পায়নি। আজকের গল্পটি তেমনই এক হারিয়ে যাওয়া আত্মার, যে নিজের কষ্ট, নিজের প্রতিশোধ আর নিজের অশান্তি নিয়ে আজও ঘুরে বেড়ায় মানুষের চোখের সামনে, কিন্তু অদেখা, মানুষের কানে কাছে কিন্তু অশ্রুত। আমি আবারও সবাইকে সতর্ক করে দিচ্ছি, এই গল্প শোনার পর আপনাদের ঘরের কোণাগুলো হঠাৎ করে অন্ধকার মনে হতে পারে। আয়নার সামনে দাঁড়ালে মনে হতে পারে কেউ আপনার পেছনে নিঃশ্বাস ফেলছে, আর জানলার কাছে অকারণে ঠক ঠক শব্দ, হয়তো আরও অকারণ লাগবে না। যদি সাহস থাকে তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর ভূতের কাহিনী। রাত তখন 1:45। হাসপাতাল থেকে জরুরি কল আসলো। একটা অ্যাক্সিডেন্ট কেস, হাইওয়ের পাশে। ড্রাইভারের নাম ছিল নাইম, আর একজন ওয়ার্ড বয় ছিল যার নাম ছিল শাওন। তো দুজন মিলে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। জায়গাটায় পৌঁছে তারা দেখলো রাস্তায় একটা মোটরসাইকেল পড়ে আছে, কিন্তু সেই মোটরসাইকেলের আশেপাশে কেউ নেই। হঠাৎ রাস্তার পাশে একটা ছায়া নড়ে উঠল। লোকজন, তাদের মধ্যে একজন লোক ধীরে ধীরে সামনে এলো। তার শরীর রক্তে ভেজা, মাথার নিচু। সে কাঁপা গলায় বলল, আমাকে হাসপাতালে নেন,
আমি খুবই অসুস্থ। নাইম দেরি না করে তাকে অ্যাম্বুলেন্সে তুলল। লোকটা একদম চুপচাপ শুয়ে রইল। কিছু দূর যাওয়ার পর ওয়ার্ড বয় বলল, ভাই, রোগীর শরীরটা খুব ঠান্ডা লাগতেছে। নাইম বলল, হয়তো লোকটা খুব শোকে আছে। হঠাৎ ওয়ার্ড বয় চিৎকার করে উঠল, ভাই, এটা তো মানুষ না। নাইম ভয় পেয়ে ব্রেক চাপল। পিছনে তাকিয়ে দেখলো স্ট্রেচারে কেউ নেই, কিন্তু ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি ড্রাইভার সাহেব। ভয়ে নাইমের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আয়নায় তাকালো আর দেখলো ড্রাইভারের সিটের ঠিক পিছনে সে লোকটা বসে আছে। তার মুখটা ভাঙ্গা, চোখ দুটো কালো আর ঠোঁটে রক্ত লেগে আছে। লোকটা ধীরে ধীরে বলল, আমাকে তো তুই তুলে এনেছিস, এখন নামাবি কোথায়? হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা আপনা আপনি লক হয়ে গেল। সাইরেন জোরে জোরে বাজতে লাগলো। ওয়ার্ড বয় দরজা খুলতে গিয়ে দেখে বাহিরে কিছু নেই, না রাস্তা না আলো, শুধু ঘন অন্ধকার। যেন অ্যাম্বুলেন্স কোনো জায়গায় চলে গেছে, যেটা পৃথিবীতে বাহিরে। লোকটা ধীরে ধীরে হাসতে লাগলো, বলল, এই রাস্তা আসলে হাসপাতালের না, এই রাস্তা হলো আমাদের রাস্তা। হঠাৎ করে অ্যাম্বুলেন্স থেমে গেল। পরদিন সকালে হাইওয়ের পাশে লোকজন দেখলো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। কিন্তু ড্রাইভারের সিটে রক্ত দিয়ে লেখা, যে একবার ওঠে সে আর নামে না। তারপর অ্যাম্বুলেন্সটা যেদিন হাইওয়ের পাশে পাওয়া গেল, পুলিশ এসে সেই অ্যাম্বুলেন্সটাকে সাথে করে নিয়ে চলে যায়। সবাই মনে মনে ভাবছিল নাইম আর শাওন তথা ড্রাইভার এবং ওয়ার্ড বয় যেন পালিয়ে গিয়েছে, কিন্তু আসল ঘটনা তখনও কেউ জানত না। রাত হলেই পুলিশ গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটার ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন ভেতর থেকে কেউ দরজায় আঘাত করছে। একজন পুলিশ সাহস করে দরজা খুলল, কিন্তু দেখলো ভেতরে কিছু নেই। তবে হঠাৎ করেই স্ট্রেচারটা নিজে নিজে সামনে এগিয়ে এলো। পুলিশটা ভয় পেয়ে পেছনে গেল। ঠিক তখনই গ্যারেজের সবগুলো লাইট একসাথে নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ ভেসে গেল, আমাদের ফিরিয়ে দাও, আমাদেরকে ফিরিয়ে দাও, আর বন্দি করে রেখো না। পরদিন সকালে গ্যারেজের দেয়ালে রক্ত দিয়ে লেখা, রাস্তা এখনো খোলা আছে। এই ঘটনার পর অ্যাম্বুলেন্সটা দ্রুত স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেওয়া হলো। লোহার টুকরোগুলো অ্যাম্বুলেন্সটা টুকরো করে ফেলা হলো, সব আলাদা করে ফেলা হলো। কিন্তু এক সপ্তাহ পর শহরের অন্য প্রান্তে একটা নতুন অ্যাম্বুলেন্সে একটা ঘটনা শুরু হলো। ড্রাইভার বলল, ভাই, গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছে যেন কেউ আমার পেছনে বসে আছে। হাসপাতালের লোকজন ভয় পেয়ে গেল, কারণ সেই নতুন অ্যাম্বুলেন্সের কিছু পার্টস পুরনো এই অ্যাম্বুলেন্স থেকেই নেওয়া হয়েছিল। তারপর থেকে যে কোনো অ্যাম্বুলেন্স যদি হঠাৎ সাইরেন নিজে নিজে বাজে, দরজা নিজে নিজে লক হয়ে যায়, আর আয়নায় অচেনা মুখ দেখা যায়, তাহলে মানুষ বলে ওই রাস্তাটা নাকি এখনও বেঁচে আছে। আর গভীর রাতে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকলে নাকি এখনও শোনা যায়, আমাকে নামাবে না, আমি তো ক্লান্ত হয়ে গেছি অ্যাম্বুলেন্সের মধ্যে। তো একদিন এক বৃদ্ধ আলিম মানুষ, লোকজন তাকে ডাকতো হুজুর বলে। সেই ঘটনার কথা শুনলেন, তিনি বললেন, এটা সাধারণ কিছু না, এখানে কিছু একটা আটকে আছে। তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে বিষয়টা দেখবেন। রাত তখন 3টা বাজে। সেই ভয়ঙ্কর হাইওয়ে, কুয়াশায় নীরবতা। হুজুর রাস্তার পাশে দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ দূর থেকে একটা আলো দেখা গেল। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সেটা তার সামনে এসে থামলো। দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে তাকিয়ে হুজুর যা দেখলেন তা দেখার জন্য হুজুর মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ তিনি দেখলেন স্ট্রেচারে একের পর এক লাশ, সবাই সাদা কাপড় মুড়ি দিয়ে ঢাকা আছে, আর ড্রাইভারের সিটে বসে আছে নাইম, কামাল, রহিম আর রাশেদ। সবাই একসাথে তাকিয়ে বলল,
আপনি কি আমাদের নিয়ে যাবেন? হুজুর শান্তভাবে বললেন, তোমরা যারা আছো তোমাদের জায়গা এটা না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। লাইট জ্বলে নিভে উঠতে লাগলো। একটা কণ্ঠ গর্জে উঠল, এরা এখন আমাদের, এদেরকে কেউ নিতে পারবে না। হুজুর জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বইতে লাগলো আশেপাশে থেকে এসে ধুমড়ে খাওয়া বাতাস। অ্যাম্বুলেন্সটাও কাঁপতে লাগলো। ধীরে ধীরে লাশগুলো এক এক করে অদৃশ্য হতে লাগলো। ড্রাইভারদের মুখ বদলাতে লাগলো। শেষে শুধু একটা ছায়া রয়ে গেল। পুরো অন্ধকার, কোনো মুখ নেই। সে ধীরে ধীরে বলল, মানুষ ভয় পেলে আমরা বাঁচি। হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়লেন। হঠাৎ এক বিকট শব্দ, এবং অ্যাম্বুলেন্সটা সে শব্দের পরে পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেল। সব কিছু আবার শান্ত, রাস্তা ফাঁকা। পরদিন থেকে সেই রাস্তায় আর কোনো অ্যাম্বুলেন্সের ঘটনা শোনা যায়নি। কিন্তু একটা কথা এখনো মানুষ বলে, যদি কোনোদিন গভীর রাতে হঠাৎ দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাও, কিন্তু আশেপাশে কিছু না দেখো, তাহলে বুঝবে ওরা এখনো পুরোপুরি যায়নি। ওরা এখনো শুধুই মাত্র অপেক্ষা করেই যাচ্ছে। তাই এখন থেকে সবাই সাবধান হন, রাত বিরাতে বাসার বাইরে ঘোরাফেরা বন্ধ করুন। আশা করছি আপনাদের সঙ্গে এরকম ঘটে যাওয়া ঘটনা কখনোই ঘটবে না। আপনারা শান্ত থাকুন, নিজেকে কন্ট্রোল রাখুন, সাবধানে থাকুন এবং সব থেকে চোখ কান খোলা রাখুন। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।